হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নর্থ শিপের এক্সারসাইজগুলো করব, রাইটিংগুলো করব। নর্থ শিপ কার লেখা? ফিলিপ লার্কিনের লেখা। আচ্ছা, এখানে এক্সারসাইজে দেখো তোমাদের করতে দিয়েছে ফ্রেজাল ভার্বস। ফ্রেজাল ভার্বসটা অলরেডি আমি গ্রুপে দিয়ে দিয়েছি, যারা এখনো মুখস্থ করছো না তারা কিন্তু বিপদে পড়বে। এটা পরিষ্কার বলি, কারণ ফ্রেজাল ভার্ব ক্লাস 12 অবধি আসবে, 4 বছর আসবে। সুতরাং ফ্রেজাল ভার্বস গুলো মুখস্থ করো, কিছু কিছু করে, এক পাতা দু পাতা করে আমি যেরকম দিয়েছি পাতাগুলো একটা মার্ক করে দিয়েছি। সব মুখস্থ করতে হবে না, লাল নীল করে দিয়েছি দেখবে। তো সেগুলো মুখস্থ করো অবশ্যই, আর ওগুলো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখানে কয়েকটা ভার্ব দিয়েছে, ভার্বগুলোর তলায় আন্ডারলাইন করা আছে। তো সেগুলোকে মানেটা বুঝে সেটাকে রিপ্লেস করতে হবে ফ্রেজাল ভার্ব দিয়ে। মানে ওই মানের ফ্রেজাল ভার্ব দিয়ে আমাকে সেটাকে পাল্টাতে হবে। সেন্টেন্সে একটা দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, দ্য চাইল্ড রিজেম্বলস হিজ গ্র্যান্ডফাদার। সেই বাচ্চাটিকে তার পিতামহের মতন দেখতে, আর দাদুর মতন দেখতে। তো রিজেম্বল মানে হচ্ছে অনুরূপ দেখা, মানে কারোর মতন দেখা। তো সেটার ফ্রেজাল ভার্ব হচ্ছে টেক আফটার। টেক আফটার, হ্যাঁ, শেষকালে আছে টেক আফটার। টেক আফটার মানে হচ্ছে কারোর মতন দেখা। তো এইগুলো যখনই পারবে, যখন তুমি সেই ফ্রেজাল ভার্বস গুলো মুখস্থ করে রাখবে। আচ্ছা, তাহলে প্রথমেরটা হবে এক্সারসাইজ 2 এর এ এরটা হবে রিজেম্বলসটা হবে টেক আফটার। রিজেম্বল মানে অনুরূপ দেখা, তো সেটার ফ্রেজাল ভার্ব হচ্ছে টেক আফটার। কিন্তু এটা কি হবে, হয়েছে আমার এখনো? যদি বলি হয়ে গেছে, তাহলে হয়নি। কেন? কেন দেখো, এইখানে ভার্বের সঙ্গে একটা টেন্স আছে, রিজেম্বলস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এখানে একটা এস আছে। যখন আমি কোনো ভার্বকে ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করব, তখন ভার্বের টেন্সটা এই ফ্রেজাল ভার্বে থাকতে হবে। মানে এটা যদি পাস্ট টেন্স হয়, এটা পাস্ট টেন্সে লিখতে হবে। যদি পারফেক্ট হয়, এটা পারফেক্টে লিখতে হবে। এটা যদি কন্টিনিউয়াস হয়, এটা কন্টিনিউয়াসে লিখতে হবে। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এস আছে, সেহেতু আমি এইখানে একটা এস লিখে দেবো। টেন্সটা হবে কিন্তু এই প্রথমটার ক্ষেত্রে, ঠিক আছে? ভার্বটার ক্ষেত্রে হবে। এটা তো প্রিপোজিশন, এটা তো আসছে না। মানে টোটালটা নিয়ে ফ্রেজাল ভার্ব। তো এটা হচ্ছে ভার্ব পার্টটা, তো তার এইখানটাতে আমার টেন্সটা রিফ্লেক্ট করবে। তো একটা এক্সাম্পল দেখো, তাহলে বুঝতে পারবে। দে পাবলিশড আ ম্যাগাজিন রিসেন্টলি। দে পাবলিশড, পাবলিশড মানে প্রকাশ করেছিল। কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। পাবলিশড এর ফ্রেজাল ভার্ব হচ্ছে ব্রিং আপ, ব্রিং আউট। হ্যাঁ, সেটাও ঠিক। হুম, ব্রিং আউট, ব্রিং আউট, এটা হচ্ছে মানে বের করার, মানে ছাপিয়ে বের করার ফ্রেজাল ভার্ব। তো সেটা কোন টেন্সে আছে? পাবলিশড, পাস্ট টেন্সে আছে। তাহলে এটা ব্রিং আউট হবে? ব্রিং আউট হবে না, হবে ব্রট আউট। হিয়ার উইজ ইএসটি, মানে আমার টেন্সটা পাল্টে যাচ্ছে। মাই মাদার টট মি নট টু ডিসরেসপেক্ট এনিওয়ান। আমার মা আমাকে শিখিয়েছে কাউকে অশ্রদ্ধা করবে না। ডিসরেসপেক্ট, ডিসরেসপেক্ট মানে হচ্ছে অসম্মান করা। এখানে কোন ভার্বটা হবে? এখানে হবে লুক ডাউন আপন। দেখো, ডিসরেসপেক্টে কিন্তু কোনো টেন্সের পরিবর্তন নেই, মানে কোনো টেন্সের পাচ্ছি না আমি এখানে। মানে টেন্সে কোনো চেঞ্জ নেই আর কি, মানে প্রেজেন্ট টেন্স আছে বলে কোনো চেঞ্জ নেই এখানে। সেহেতু আমার প্রেজেন্ট ভার্বটাই শুধু হয়ে যাবে লুক ডাউন আপন। লুক ডাউন আপন, অ্যাকচুয়ালি লুক ডাউন আপন মানে হচ্ছে কাউকে ছোট করে দেখা। তো এখানে একদম এক্সাক্ট মানেটা তো হয় না, একটু এদিক ওদিক হয়। তো অসম্মান করাটাও হবে। উই শুড অ্যাবলিশ ব্যাড হ্যাবিট। অ্যাবলিশ মানে হচ্ছে ধ্বংস করা বা শেষ করা। অ্যাবলিশটা হবে গিভ, গিভ আপ। হ্যাঁ, গিভ আপ মানে হচ্ছে পরিত্যাগ করা বা ছেড়ে দেওয়া। তো এখানেও যেহেতু কোনো আমি প্রেজেন্ট টেন্সে আছে, টেন্সের কোনো কিছু নেই এখানে, সেহেতু আমি এখানেও লিখছি না। A new university was built at কোচবিহার। কোচবিহার, বিল্ট, বিল্ট পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। তো এখানে হচ্ছে সেট আপ, তৈরি করার ফ্রেজাল ভার্ব হচ্ছে সেট আপ।
কিন্তু এখানে সেটআপে আমি লিখলাম কারণ সেটের পাস্ট পার্টিসিপাল ফর্ম সেট, সেট সেট সেট, তো সেটের পাস্ট পার্টিসিপাল ফর্ম সেটই আছে, সেই জন্য আমি এখানে চেঞ্জ করতে কিছু পারলাম না। আচ্ছা, এরপরে আসছে এক্সারসাইজ 4। আবার বলছি এক্সারসাইজের 2 এ যে ফ্রেজাল ভার্বগুলো যেরকম আসছে সেরকম প্র্যাকটিস করতে হবে, কিন্তু না হলে প্র্যাকটিস না করলে ফ্রেজাল ভার্ব মুখস্থ করা মানে মুখস্থ করে ভুলে যাবে সব। মুখস্থ না করো তাও ঠিক আছে, কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে মনে রাখা সেটা আরো সুবিধাজনক, কিন্তু কষ্টকর কাজটা। যে হ্যাঁ আমি প্রায় 5 ফ্রেজাল ভার্ব প্র্যাকটিস করলাম তবে গিয়ে আমার 70-80টা ফ্রেজাল ভার্ব মুখস্থ হলো। সেই জন্য বলছি প্রথমে আগে মুখস্থ করে নাও, তারপরে তুমি ফ্রেজাল ভার্বটা প্র্যাকটিস করো। The man was so big that he could not walk. T2 এই কথাটা ব্যবহার করতে বলেছে। একটা জিনিস জেনে নাও, এটা আপ টু 12 পর্যন্ত লাগবে। সো দ্যাট এটা যদি থাকে তাহলে তোমাকে টু টু করতে হবে। কোনো সেন্টেন্সে যদি সো দ্যাট থাকে তাহলে চোখ বন্ধ করে 99.99 ক্ষেত্রে সো দ্যাট দিয়ে থাকলে টু টু দিয়ে করতে হবে, আর টু টু দিয়ে থাকলে সো দ্যাট দিয়ে করতে হবে। কোনো সেন্টেন্সের মাঝে যদি সো দ্যাট থাকে তাহলে সেটা T2 আর TO2 দিয়ে করতে হবে, আর যদি T2 দিয়ে থাকে তাহলে তোমাকে সো দ্যাট দিয়ে করতে হবে 99.99% ক্ষেত্রে। কিরকম করে হবে দেখো, এইটা আছে, তাহলে এইটা একটা পার্ট, উইক এইটা নিয়ে এইটা একটা পার্ট, ঠিক আছে? কি করে করছি, অ্যান্সারটা হবে এরকম করে, দ্য ম্যান ইজ, এইখানে যা ছিল তাই লিখে দিয়েছি। দ্য ম্যান ইজ, তারপরে শো ছিল, আমি টুটা দ্য ম্যান ইজ লিখে তারপরে টুটা লিখেছি। দ্য ম্যান ইজ টু উইক, যেমন ছিল তেমনই লিখে যাচ্ছি। টু কি করতে, ওয়াক, এই শেষকালের এই ভার্বটা আমি নিয়ে চলে এলাম, ঠিক আছে? তাহলে দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক, এটা যদি দেওয়া থাকে আমাকে করতে হবে দ্য ম্যান ইজ টু উইক, মানুষটি প্রচন্ড দুর্বল টু ওয়াক, হাঁটার জন্য। তাহলে যদি দেয় দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, মানুষটি খুব দুর্বল হাঁটার জন্য, তাই সেটাকে আমি যদি সো দ্যাট দিয়ে করতে হবে তাহলে কি করতে হবে, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক, মানে এখানে দ্যাট হি কুড নটটা উঠে যাবে, আর এখানে দ্যাট হি কুড নটটা সো দ্যাট দিয়ে দিলে দ্যাট হি কুড নটটা চলে আসবে। পার্থক্য কয়টুকুতে হচ্ছে, সো দ্যাটটা তো বাদ যাচ্ছে, শুধু এইটুকুতে পার্থক্যটা হচ্ছে। আচ্ছা, এটা দাগ দিয়ে আগে। মোস্ট ইন্টেলিজেন্ট, মোস্ট আছে কোন ডিগ্রিতে আছে, সুপারলেটিভ ডিগ্রিতে আছে। এটা কি করতে হবে আমাকে করতে হবে পজিটিভ ডিগ্রিতে। সুপারলেটিভ ডিগ্রিতে আছে, সুপারলেটিভ ডিগ্রি যখন আমি পজিটিভ করি তখন কি হয়, নো আদার, নো আদার হয় তো। কিন্তু দেখো এখানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেখা আছে, ওয়ান অফ আছে। ওয়ান অফ এর ক্ষেত্রে আমি কি করি, ভেরি ফিউ করবো আমরা। যদি ওয়ান অফ না থাকে, যদি থাকতো তিতলি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস, যদি এরকম হতো তাহলে করতাম যে নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ তিতলি, এটা করতাম। কিন্তু যখন ওয়ান অফ দেওয়া থাকবে তখন আমি কি করব, ভেরি ফিউ দিয়ে শুরু করব। স্ট্রাকচারটা কিরকম হয়, ভেরি ফিউ খুব কম, গার্লস খুব কম, কারা, খুব কম মেয়েরা, কোথাকার মেয়েরা, ইন দ্য ক্লাস। ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস মানে খুব কম, মানে বলছে ধরো এরকম করে 50টা মেয়ে আছে, ঠিক আছে? বলছে এই যে মোস্ট ইন্টেলিজেন্ট মেয়েগুলো আছে তাদের মধ্যে তিতলি একজন, ঠিক আছে? তার মানে সব থেকে একদম উপরে, সব থেকে টপে তিতলি নেই। তাহলে আমি কি বলছি এখানে দেখো, ভেরি ফিউ গার্লস, এই যে ভেরি ফিউ গার্লস মানে খুব কম মেয়ে, ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট মানে তিতলির মতোই তারা বুদ্ধিমান। সেই জন্য ওয়ান অফ দেওয়া থাকলে আমি ভেরি ফিউ দিয়ে করলে আমার মানেটা আসবে, ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট সরি ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ তিতলি, খুব কম মেয়ে ক্লাসের মধ্যে তিতলির মতন বুদ্ধিমান। এটা দিয়েছে as soon as he reached home it started raining heavily,
চেঞ্জ ইনটু নেগেটিভ সেন্টেন্স। অ্যাজ সুন অ্যাজ হি রিচড হোম, যখনই সে, যেই মুহূর্তে সে ঘরে পৌঁছাচ্ছে, ইট স্টার্টেড রেনিং হেভিলি, এটা খুব ভীষণভাবে বৃষ্টি হতে শুরু করেছিল। চেঞ্জ ইনটু নেগেটিভ সেন্টেন্স, এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে বলেছে। আর একটা জিনিস, এই যেমন সো দ্যাট দিয়ে বললাম, সো দ্যাট দিয়ে থাকলে টু টু হবে, বা টু টু দিয়ে থাকলে সো দ্যাট হবে। আর একটা নিয়ম হচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ থাকলে 95% ক্ষেত্রে নো সুনার থাকবে, মানে হবে, সরি। এবার নো সুনার মানে যে যেই মুহূর্তে নয়, তো এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তাহলে অ্যাজ সুন অ্যাজ দিয়ে দেওয়া থাকলে আমার উত্তরটা নো সুনার দিয়ে হবে। সেক্ষেত্রে দুটো জিনিস বলা থাকতে পারে, বুঝে না। অ্যাজ সুন অ্যাজ দিয়ে দেওয়া থাকলে দুটো জিনিস হতে পারে, আমাকে বলবে যে নেগেটিভ করো, না হলে নো সুনার দিয়ে করো। আবার নো সুনার দিয়ে থাকলে আমাকে বলবে যে পজিটিভ করো বা অ্যাজ সুন অ্যাজ দিয়ে করো। মোট কথা অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হবে, আর নো সুনার থাকলে অ্যাজ সুন অ্যাজ হবে। আচ্ছা, নো শুনার যেই মুহূর্তে নয়, নো শুনার, নো শুনারের পরে একটা জিনিস সব সময় কিন্তু হ্যাড হয়। নো শুনারের পরে সব সময় হ্যাড হয়। নো শুনার হ্যাড হি রিচড হোম, যেমন ছিল তেমনই লিখছি। নো শুনার হ্যাড হি রিচড হোম, এই যে হ্যাড হি রিচড হোম, এখান থেকে এতটা, তারপরে আমি দেন দেব। নো শুনারের সঙ্গে দেন হয়, দেন এই ক্লজটা যেরকম ছিল তেমনই লিখে দেবো। ইট started raining heavily, যেই মুহূর্তে না সে বাড়ি পৌঁছেছে তখনই বৃষ্টি পড়তে শুরু করেছে, ভীষণভাবে বৃষ্টি পড়তে শুরু করেছে। তাহলে একটা জিনিস, যে অ্যাজ সুন অ্যাজ থাকলে আমাকে নো সুনার হ্যাড দেন দিয়ে করতে হবে, আর নো সুনার হ্যাড দেন দিয়ে থাকলে আমাকে অ্যাজ সুন অ্যাজ দিয়ে করতে হবে। যদি নো সুনার হ্যাড দেন থাকে তাহলে আমাকে বলবে পজিটিভ করো, না হলে অ্যাজ সুন অ্যাজ দিয়ে করো। আর যদি অ্যাজ সুন অ্যাজ দিয়ে দেয় তাহলে আমাকে বলবে নেগেটিভ করো, না হলে নো সুনার দিয়ে করো। নো সুনার স্ট্রাকচারটা কি? নো সুনার, তার সঙ্গে হ্যাড, তার সঙ্গে দেন। আর অ্যাজ সুন অ্যাজ এর সঙ্গে কি হবে? অ্যাজ সুন অ্যাজ লিখে দুটো ক্লজ হয়ে যাবে। আর নো সুনারের ক্ষেত্রে নো সুনারের সঙ্গে হ্যাড বসে একটা ক্লজ হলো, তারপরে দেন বসে আর একটা ক্লজ হলো। হোয়াই ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, মানে উপচে পড়া বা পড়ে যাওয়া দুধের জন্য কান্না কেন, এটাকে অ্যাসার্টিভ করতে বলেছে। মানেটা বোঝো, উপচে পড়া দুধের জন্য বা পড়ে যাওয়া দুধের জন্য কান্না কেন, মানে ধরো দুধটা পড়ে গেছে, তো তুমি কাঁদছো, খুব হা হা করে কাঁদছো, তখন তোমার মা এসে কি বলছে, যে পড়ে গেছে দুধ তো ঠিক আছে, বাড়িতে আরো আছে, বাবার পেয়ে যাবে, সেটার জন্য কান্না কেন? বোঝাতে কি চাইছে? বোঝাতে চাইছেন যে দুধে পড়ে যাওয়া দুধের জন্য কাঁদা আমাদের উচিত নয়। উই, এগুলো যখন অ্যাসার্টিভ থেকে তোমাকে ইন্টারোগেটিভ করতে বলবে, বা অ্যাসার্টিভ, সরি, ইন্টারোগেটিভ থেকে তোমাকে অ্যাসার্টিভ করতে বলবে, বা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে বলবে, তখন তোমাকে মানেটা বুঝে চেঞ্জ করতে হবে, মানে ফর্মটা চেঞ্জ করতে হবে। বলেছে যে পড়ে যাওয়া দুধের জন্য কান্না কেন, তাহলে আমি সেটা লিখবো যে আমরা পড়ে যাওয়া দুধের জন্য আমাদের কাঁদা উচিত নয়। উই শুড নট ক্রাই, এগুলো মানে বুঝে করতে হয়, এগুলো নিয়ম করতে গেলে শক্ত হয়ে যাবে বিষয়টা। উই শুড নট ক্রাই, আমাদের কাঁদা উচিত নয়, কিসের উপরে? ওভার স্পিল্ড মিল্ক, পড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া দুধের জন্য আমাদের কাঁদা উচিত নয়। হোয়াই ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, সরি, SPILT, স্পিল্ড মিল্ক, পড়ে যাওয়া দুধের জন্য কান্না কেন, তো আমরা লিখবো যে উত্তর হচ্ছে উই শুড নট ক্রাই, আমাদের কাঁদা উচিত না, বাট স্পিল্ড মিল্ক, পড়ে যাওয়া দুধের জন্য। আচ্ছা, এখানে দেখো ব্লাড ইজ থিকার দেন ওয়াটার, এটা বলেছে যে রক্ত হচ্ছে জলের থেকে ঘন, এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলেছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের করতে গেলে আমি কি করবো, সেটাকে প্রথমে ইয়েস নো কোয়েশ্চেনে কনভার্ট করবো। সেটা করার নিয়ম হচ্ছে যে অক্সিলারি ভার্ব যেটা আছে সেটাকে তুলে আমি সামনে বসিয়ে দেবো, মানে পুরো সেন্টেন্সের মধ্যে, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যে অক্সিলারি ভার্বটা আছে সেই ভার্বটাকে সামনে বসিয়ে দেবো, বাকি যেমন আছে তেমনই লিখবো। তাহলে এটা সামনে বসালে কি হবে? ইজ, তারপরে ব্লাড থিকার, এই যে ইজটা এখানে বসিয়েছি, এটা ফাঁকা জায়গা রেখেছি, পরে আসছি কেন। তারপরে ব্লাড, ব্লাড বসেছে, থিকার, থিকার যেমন ছিল এমন বসে যাবে।
ইজ ব্লাড থিকার দেন ওয়াটার, জলের থেকে কি রক্ত ঘন, মানে রক্ত কি জলের থেকে ঘন? এটা আমার প্রশ্ন হয়ে যাচ্ছে, মানে এখানে যেটা বলে দিয়েছিল ব্লাড ইজ থিকার দেন ওয়াটার, রক্ত জলের থেকে ঘন, এটা আমি প্রশ্ন করে দিচ্ছি, মানেটা ঠিক মতন আসছে না, সেই জন্য আমি কি করবো, এখানে একটা নট বসিয়ে দেবো। দেখো আমাকে কিন্তু এখানে ইয়েস নো কোয়েশ্চেন করতে বলেনি, আমাকে যেটা বলেছে সেটা বলেছে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমি তখনই করতে পারবো যখন আমি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় একটা নেগেটিভ নিয়ে চলে আসবো। এখানে বলেছে রক্ত জলের থেকে ঘন, আর এটা এখানে মানেটা হচ্ছে রক্ত কি জলের থেকে ঘন নয়, তার মানে রক্ত জলের থেকে ঘন। তাহলে আমাকে কি করতে হবে, ইন্টারোগেটিভ করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে অক্সিলারিটা প্রথমে নিয়ে চলে আসছে, তারপরে একটা নট বসাচ্ছি, বাকি যেমন ছিল তেমনই লিখে দিচ্ছি। আচ্ছা একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে নটটা, এই যে নটটা, এটা নাউন আছে সেই জন্য নাউনের আগে বসেছে। প্রোনাউন যেমন হি শি দে এগুলো যদি থাকে তাহলে প্রোনাউনের পরে বসে, মানে এম, ধরো ইজ হি ছিল এখানে, যদি এখানে হি থাকতো তাহলে ইজ হি নট, তারপরে বাকি যেমন ছিল তেমন হতো। নাউনের আগে নট বসে, প্রোনাউনের পরে নট বসে। এটা বলে রাখলাম, যদি এক্সাম্পল যখন আসবে তখন প্র্যাকটিস করবে তখন এগুলো দেখবো। আচ্ছা এর পরেরটা বলেছে হি টোল্ড আ লাই ইন্টেনশনালি। আচ্ছা এখানে বলেছে দেখো হি টোল্ড আ লাই ইন্টেনশনালি, সে ইচ্ছাকৃতভাবে একটা মিথ্যা কথা বলেছে। এটাকে নাউন করতে হবে, কোনটা নাউন করতে হবে, ইন্টেনশনালি, এই ওয়ার্ডটা নাউন করতে হবে। আচ্ছা ইন্টেনশনালি নাউন কি, ইন্টেনশনালি এটা এটা অ্যাডভার্ব ফর্মে আছে, দেখো শেষকালে এল ওয়াই আছে। নাউন অ্যাডজেক্টিভ কি, এল ওয়াইটা বাদ চলে যাবে, ইন্টেনশনাল, ঠিক আছে। এটার নাউন হচ্ছে ইন্টেনশন, আর ভার্ব হচ্ছে ইন্টেন্ট। নাউন হচ্ছে ইন্টেনশন, ইন্টেন্টও হয় যাকে, তো ইন্টেনশন প্রথমে নাউন করতে বলেছি, তাহলে এটার মানেটা হবে এরকম, হি টোল্ড ইচ্ছাকৃতভাবে বলেছে, তাহলে আমি বলতে পারি যে ইচ্ছার সঙ্গে বলেছে, তাহলে আমার মানেটা ঠিক থাকবে। হি টোল্ড আ লাই উইথ ইন্টেনশন, সে ইচ্ছার সঙ্গে বা তার মতের সঙ্গে বা তার ইচ্ছার সঙ্গে সে কি করেছে, মিথ্যে কথা বলেছে। ইন্টেনশনালিটাকে আমি কি করলাম, নাউন করেছি, ইন্টেন্ট করেছি, সরি ইন্টেনশন করেছি, তার সঙ্গে একটা উইথ দিয়ে দিয়েছি, মানে সে ইচ্ছার সঙ্গে মিথ্যে কথাটা বলেছে। রান ফাস্ট অর ইউ উইল বি লেট। জি একটা বলেছে দেখো রান ফাস্ট অর ইউ উইল বি লেট, তাড়াতাড়ি দৌড়াও না হলে তুমি লেট হয়ে যাবে, এটাকে আমার কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে। কোন ধরনের সেন্টেন্সে আছে এটা, অড আছে, মানে কম্পাউন্ড সেন্টেন্সে আছে, আমাকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। কমপ্লেক্স যদি অড দিয়ে থাকে তাহলে আমি, বা এই ক্ষেত্রে মানেটা যেরকম বোঝাচ্ছে যে জোরে দৌড়াও নাহলে তুমি লেট হয়ে যাবে, কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে আমি কি দিয়ে করবো, এখানে ইফ দিয়ে করলে আমার সুবিধা হবে, যদি তুমি জোরে না দৌড়াও তাহলে তুমি লেট হয়ে যাবে। কোন টেন্সে আছে এখানে এটা, ফিউচার টেন্সে আছে। ফিউচার টেন্সে যখন আমি দুটো করতে যাব তখন একটা মানে দুটো ক্লজ থাকবে, তখন একটা ক্লজ আমার প্রেজেন্ট টেন্সে হয়, সেই জন্য আমি কি করছি, ইফ ইউ, সাবজেক্টকে তুমি, সেই জন্য আমি ইউ করেছি। ইফ ইউ ডু নট, এটা প্রেজেন্ট টেন্সে করছি, হ্যাঁ। ইফ ইউ ডু নট রান ফাস্ট, যদি তুমি তাড়াতাড়ি না দৌড়াও, কমা দিচ্ছি, কমা না দিলেও হয়, এরপরে যে সেন্টেন্সটা লিখবো সেটা আমি ফিউচার টেন্সে লিখবো, ইউ উইল বি লেট। জোরে দৌড়াও না হলে তুমি লেট হয়ে তুমি তোমার দেরি হয়ে যাবে, সেটা আমি কমপ্লেক্স সেন্টেন্সে কি লিখছি, ইফ ইউ ডু নট রান ফাস্ট, তুমি যদি জোরে না দৌড়াও তাহলে তুমি লেট হয়ে যাবে, ইউ উইল বি লেট। দ্য রিপোর্টার মেড দ্য নিউজ পাবলিক, দ্য রিপোর্টার মেড দ্য নিউজ পাবলিক, সাংবাদিকটি খবরটিকে জনসমক্ষে এনেছে বা সর্বসাধারণের জন্য নিয়ে এসেছে। তো পাবলিকটাকে আমাকে কি করতে হবে, ভার্ব করতে হবে। তো পাবলিকের ভার্ব হচ্ছে পাবলিসাইজ। যদি ভার্ব করতে হয়, আমি কি বলেছিলাম, ভার্ব করতে গেলে আমাকে এখানে যে ভার্বটা আছে সেই ভার্বটা তুলে দিতে হবে, কারণ একটা সেন্টেন্স দুটো ভার্ব হবে না, তাহলে আমার কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, সেটা আরো জটিল হয়ে যাবে। তো আমি কি করছি, যে এই ভার্বটা তুলে দিয়ে এটাকে ভার্ব করে এখানে বসিয়ে দিচ্ছি। দ্য রিপোর্টার, পাবলিকের ভার্ব হচ্ছে পাবলিসাইজ,
ঠিক আছে। এবার দেখো এখানে মেড আছে, এই ভার্বটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমার এই ভার্বটা পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। পাবলিসাইজের পাস্ট টেন্স হচ্ছে পাবলিসাইজড। কোনটা পাবলিসাইজ করেছিল? দ্য নিউজ, এই সব সেই খবরটি। তাহলে আমার না, এটা নাউনে আছে, দ্য রিপোর্টার মেড দ্য নিউজ, সংবাদটা করেছিল পাবলিক, মানে জনসমক্ষে এনেছিল। সেটা আমি কি করছি না ইয়েতে, যখন ভার্ব করছি পাবলিকটাকে, দ্য রিপোর্টার পাবলিসাইজড, রিপোর্টার পাবলিসাইজড করেছিল মানে জনসমক্ষ, জনসাধারণের জন্য করে দিয়েছিল কোনটাকে, নিউজটিকে, খবরটিকে। আচ্ছা এখানে এক্সারসাইজ 5টা দেখো, বলেছে যে রাইট এ নিউজপেপার রিপোর্ট, নিউজপেপার রিপোর্ট লিখতে বলেছে উইদিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে, অন দ্য এফেক্ট অফ আ ডিভাস্টেটিং ফ্লাড, একটা বিধ্বংসীকারী বন্যার প্রভাব নিয়ে লিখতে বলেছে, ইন ইয়োর ডিস্ট্রিক্ট, তোমার জেলাতে, বেসড অন দ্য ফলোইং হিন্টস, নিচের এই হিন্টগুলো দিয়ে। তো কোথায় বলেছে জেলাটা, কি কোন জেলা বলেছে, মিদনাপুর ডিস্ট্রিক্ট, মানে মিদনাপুর জেলাতে বলেছে। কখন বলেছে, মান্থ অফ জুলাই, জুলাই মাসে। হেভি রেনফল, প্রচন্ড ভারী বৃষ্টিপাত। রিভার্স ওভারফ্লোয়িং, নদী ভেসে, নদী উপচে পড়েছে। ট্রিজ আপরুটেড, গাছ উপড়ে পড়েছে। মেনি ভিলেজেস ফ্লাডেড, অনেক ভিলেজ, অনেক গ্রাম ভেসে গেছে। লস অফ হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল লাইফ, প্রচুর মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানে মানুষের জীবন গেছে এবং পশুর জীবনও গেছে। রেস্কিউ অপারেশনস, উদ্ধার কার্য। স্টেপস টেকেন বাই দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের দ্বারা কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। আচ্ছা এখানে আমি তোমাদের রিপোর্ট বলেছিলাম, যেটা রিপোর্টে লেখার সময় কি করতে হবে, প্রথমে আমার একটা হেডিং বা টাইটেল দিতে হবে। আমি হেডিংটা দিয়েছি ডিভাস্টেটিং ফ্লাড অ্যাট মিদনাপুর, একটা বিধ্বংসী বন্যা মিদনাপুর ডিস্ট্রিক্টে। কে লিখছে সেটা, বাই আ স্টাফ রিপোর্টার, মানে সেই সংবাদ সংস্থারই একজন রিপোর্টার লিখছে। কোন জায়গাতে হচ্ছে এটা, মেদিনীপুর ডিস্ট্রিক্টের নাম দিয়েছি প্রথমে, মানে জায়গার নাম দিয়েছি আমি, তারপরে আমি ডেট দিয়েছি। তো জুলাই মাসে বলেছি, আমি একদম অগস্টের প্রথম ডেটটাই দিয়েছি। আচ্ছা ডিভাস্টেটিং, প্রথমে আমি বলেছিলাম যে প্রথম যে সেন্টেন্সটা লিখবো সেখানে আমি চেষ্টা করবো যে মূল যে প্রতিবেদনটা লিখছি আমি সেটার বিষয়বস্তুটা প্রথম সেন্টেন্সে তুলে ধরার চেষ্টা করব। সেরকম লিখেছি দেখো, ডিভাস্টেটিং ফ্লাড, একটা বিধ্বংসী বন্যা, হ্যাজ ডিসরাপ্টেড, নষ্ট করে দিয়েছে, দ্য নর্মাল লাইফ, স্বাভাবিক জীবনটা নষ্ট করে দিয়েছে, ইন মিদনাপুর ডিস্ট্রিক্ট, মিদনাপুর জেলাতে, অ্যান্ড ডেস্ট্রয়েড, এবং ধ্বংস করেছে কি, ল্যাক্স অফ প্রপার্টি, লক্ষ লক্ষ টাকার সম্পত্তি নষ্ট করেছে। দ্য ডিস্ট্রিক্ট ফেসড আ হেভি রেনফল, ডিস্ট্রিক্ট মানে সেই জেলাটি দেখেছে একটা ভারী বর্ষণ, ইন দ্য লাস্ট উইক অফ জুলাই, জুলাই মাসের শেষকালে একটা ভারী বর্ষণ দেখেছে। বলেছে জুলাই মাসে ঘটনাটা ঘটেছে, তো জুলাই মাসে বন্যাটা হয়েছে, বা বলতে হবে যদি বন্যা হয় তাহলে বেশ কয়েকদিন ধরে বৃষ্টিপাত হয়েছে, সেটা লিখতে হবে। সেই জন্য আমি লিখেছি যে শেষ সপ্তাহটায় জুলাই মাসে প্রচুর বৃষ্টি হয়েছে। অ্যাজ আ রেজাল্ট, পরিণতি হিসেবে, দ্য রিভার্স আর ওভারফ্লোয়িং, নদীগুলো উপচে পড়েছে। ওভারফ্লো মানে হচ্ছে উপচে পড়া, মানে তুমি গ্লাসে জল ঢালছো দিয়ে পড়তে পড়তে যখন উপচে পড়লো সেটা হচ্ছে ওভারফ্লো, নদীগুলোর দুটো পুল ভেসে গেছে। দ্য রোডস অ্যান্ড স্ট্রিটস আর আন্ডার ওয়াটার, রাস্তাগুলো, রোড হচ্ছে বড় রাস্তা, স্ট্রিট হচ্ছে সরু রাস্তা। রোডস অ্যান্ড স্ট্রিটস আর আন্ডার ওয়াটার, রাস্তাগুলো জলে ডুবে গেছে। মেনি ট্রিজ আর আপরুটেড, প্রচুর ট্রি কি হয়েছে, প্রচুর গাছ কি হয়েছে, উপড়ে পড়েছে, মানে গোড়া থেকে উপড়ে পড়েছে। আপরুট মানে গোড়া থেকে উপড়ে পড়া। অ্যান্ড মেনি ভিলেজেস, এবং অনেক গ্রাম, আর ফ্লাডেড, এবং অনেক গ্রাম সেটা ভেসে গেছে, মানে কোন জলে, বন্যায় ভেসে গেছে বা জলের তলায় ডুবে গেছে। মাড হাটস, মাটির কুঁড়ে ঘর, আর ওয়াশড অ্যাওয়ে, ধুয়ে চলে গেছে, মাটির কুঁড়ে ঘরগুলো ধুয়ে চলে গেছে। অ্যান্ড ক্রপস আর ডেস্ট্রয়েড, এবং ফসল নষ্ট হয়ে গেছে। ইলেকট্রিসিটি, বিদ্যুৎ ব্যবস্থা, সেটা নেই, এগুলো আমি যোগ করেছি। ইলেকট্রিসিটি, ফুড, ড্রিঙ্কিং ওয়াটার আর নট অ্যাভেলেবেল, বলছি ইলেকট্রিসিটি নেই, খাবার নেই, আর পানীয় জলের পর্যাপ্ত নেই সেখানে। মেনি পিপল আর ইনজিওর্ড, প্রচুর মানুষ আহত হয়েছে। অ্যান্ড দেয়ার ইজ আ গ্রেট লস অফ হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল লাইফ, এবং সেখানে কি আছে, একটা বিশাল বড় লস আছে, একটা ক্ষতি আছে। কিসের ক্ষতি, হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল লাইফ, মানুষের জীবন এবং পশুদের জীবনের একটা বিশাল ক্ষতি হয়েছে, মানে প্রচুর মানুষ মারা গেছে এবং প্রচুর প্রাণীও মারা গেছে। দ্য রেস্কিউ অপারেশন ইজ গোয়িং অন, উদ্ধার কার্য চলছে, রেস্কিউ অপারেশনটা চলছে। শেষকালে করেছিল গভর্নমেন্টের স্টেপস নিয়ে, যেটা লিখেছি, দ্য গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং হার্ড, গভর্নমেন্ট প্রচন্ড পরিশ্রম করছে। অ্যান্ড সাপ্লাইং, এবং সাপ্লাই দিচ্ছে, কি সঞ্চয়, মানে সাপ্লাই হচ্ছে সরবরাহ করা। সাপ্লাইং উইথ
কি দিয়ে সরবরাহ করছে? ফুড, খাবার দিয়ে, ওয়াটার, জল দিয়ে, মেডিসিনস, ওষুধ দিয়ে, ইত্যাদি দিয়ে, এগুলো দিয়ে ইত্যাদি মানে সরকার সরবরাহ করছে এবং প্রচুর পরিশ্রম করছে। তো এইটা হচ্ছে মোটামুটি তোমাদের ওই নিউজ পেপার রিপোর্টটা। তোমরা নিজেরা দেখো, এরকমই লিখতে হবে এমন কোনো ব্যাপার নেই, যদি নিজে লিখতে পারো সেটা খুব ভালো কথা। তবে দেখতে হবে যে যে পয়েন্টগুলো যেগুলো দিচ্ছে সেগুলো যেন সবকটা থাকে। আচ্ছা, এরপরে বলেছে ইমাজিন দ্যাট ইউ এন্ড ইউর ফ্রেন্ডস sailors who cruise ships have recently returned from their voyages. Write a dialogue within 100 words on the different experiences on your voyages. আচ্ছা, এইটার আমি এটা আমি লিখে দিচ্ছি, খাতাতে লিখে দিয়ে আমি ছবি পাঠাচ্ছি, কারণ এটা আমার বোর্ডে লেখাটা খুব মুশকিল, কারণ ছোট হবে তো, ওটা অতটা লেখা যাবে না, 100 ওয়ার্ডস দিয়ে আসবে না, মানে এরকম করে লিখলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, 10টা মানে 100 ওয়ার্ড করাটা মুশকিল। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি দেখছি।